আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। সিনহা হত্যাকাণ্ডে সরাসরি যারা জড়িত তাদের সঙ্গে সম্পৃক্ত থাকায় ৩ জনকে কাল রিমান্ডে নেওয়া হবে। এরা পুলিশের দায়ের করা মামলায় সাক্ষী ছিলেন বলে জানিয়েছে র্যাব। এদিকে ৪ পুলিশ সদস্য সহ ৭ জনের ৭ দিন রিমান্ড নেওয়া হয়েছে। আশিকুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল ৩১ জুলাই টেকনাফের বাহারচড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। সিনহার হত্যাকাণ্ডে সরাসরি যারা জড়িত ছিলেন তাদের সাথে সম্পৃক্ততা রয়েছে পুলিশের দায়ের করা মামলার সাক্ষী নুরুল আমিন, আইসুদ্দিন ও নিজামের। এমনটা বলছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। আগামীকাল মূলত আমরা যে ৩ জনকে আমরা গতকাল গ্রেফতার করেছি তাদেরকে র্যাব হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব। শিপ্রা এবং সিফাতের সঙ্গে যোগাযোগ করছেন, খুব শীঘ্রই তাদের সাথে আমরাও যোগাযোগ করে পাশাপাশি ৩ জন যারা গতকাল গ্রেফতার হয়েছেন তাদেরকে র্যাব হেফাজতে এনে বিস্তারিতভাবে আমরা জিজ্ঞাসাবাদ করব। এদিকে সিনহা হত্যা মামলায় ৪ পুলিশ সদস্য সহ ৭ জনের ৭ দিনের রিমান্ড দিয়েছে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজকে ৭ জনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ৭ জনেরই ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওরা বলেছে তথ্য উদ্ঘাটনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের মহেশখালীতে ৩ বছর আগে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যুর ঘটনায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হয়েছে, যার শুনানি হবে বৃহস্পতিবার। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পরপরই ওসি প্রদীপ কুমারের সঙ্গে কক্সবাজারের এসপি মাসুদ হোসেনের নতুন একটি ফোনালাপ ফাঁস হয়েছে গণমাধ্যমে। ফোনালাপে সিনহা মোহাম্মদ রাশেদের সঙ্গে থাকা সিফাতকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এসপিকে জানান ওসি প্রদীপ। তবে এর মধ্যে সিনহার অস্ত্র তাক করা বা মাদক উদ্ধারের কোনো তথ্য ছিল না। তথ্য দেওয়া শেষে এসপির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান ওসি প্রদীপ। আচ্ছা, ওই লোকটার পরিচয় বলেন তো, সাথে যে লোকটাকে পাইছেন। স্যার শিফাত, বাবার নাম স্যার নূর মোস্তফা। ওরা স্যার এক মাস যাবৎ বিভিন্ন পাহাড়ের ছবি তুলতেছে স্যার ট্রাইবালের উপরে স্যার, ইউটিউব ফিল্ম বানানোর জন্য। আর এই যে আর্মি ডিসপোরা আছে ও প্রডিউসার সিনহা মোহাম্মদ রাশেদ খান, যেখান থেকে এসে আমরা নীলিমারিসরে উঠছি, আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে বেড়াচ্ছি। আমার ক্যামেরা চেক করলে আপনারা শেষের মতো ছবি তুলতে পাবেন। আমরা আজকে ঠিক একইভাবে আমরা পাহাড়ে আসছিলাম ছবি তোলার জন্য। তাহলে রাতে কেন ওরা স্যার ছবি তুলে ফিরতে ছিল না? রাত 9টায় কেন? রাতের ছবি নিতে আসছিল। এটা কি স্টিল ছবি তুলে নাকি ভিডিও? দুটোটাই স্যার করে, স্যার ভিডিও করে স্যার, স্থির ছবি তুলে। তারা আপনার এরকম আসবে এটা কেমন করা? 1.5 মাস যাবত কি ছবি তুলে? এটা স্যার বিভিন্ন জায়গায় হিংসুরিতে তুলছে, আমাদের টেকনাফে আসতে কোনো জায়গায় গেছিলে স্যার। হোয়াটসঅ্যাপ কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপও নাই, আমি একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা, জানো হঠাৎ যা এই প্রাথমিক তথ্য যেটা পাইছি এটা জানাই স্যারদের, তারপর করিয়া ঠিক আছে স্যার। আমি আরো জিজ্ঞাসা চলতেছে স্যার, আমি সব আচ্ছা, বের ঠিক করতেছি। আছে, ঠিক আছে। স্যার সাধারণ মানুষ নমুনা পরীক্ষার সুযোগ না পেয়ে ফিরে যাচ্ছে, আর কর্তৃপক্ষের হিসেবে রোগী না আসায় করোনা পরীক্ষার কোটা পূরণ হচ্ছে না। এমন অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সরেজমিনে দেখা যায় করোনা পরীক্ষার সুযোগ না পেয়ে বাইরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অথচ হাসপাতালটির হিসেবে প্রতিদিন ১৭১ জনের পরীক্ষার সুযোগ থাকলেও ঈদের আগে থেকেই এই সংখ্যক মানুষ পাওয়া যাচ্ছে না। এআর বাদলের রিপোর্ট। এই জটলা করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করতে আসাদের। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনে ঈদের পর থেকেই ভিড় বাড়ছে। যিনি সিরিয়াল দেবেন তিনি সিটে নেই। বেলা 11টার পর থেকে তার দেখা পায়নি কেউ। নমুনা পরীক্ষা করতে দিনের পর দিন ঘুরেও সিরিয়াল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। 4 দিন মনে করেন সকাল 6টায়, আজকেও সকাল 6টায় আসছি। সিরিয়াল এখানে মনে করেন 165 বা 170 আপ হয়ে যায়, মানে ওটা কিছু না বলেই আজকে চলে গেছে। কালকে এসে ব্যাগ গেছি। এখানে সিরিয়ালের যে ব্যবস্থাপনাটা এটা খুব একটা ভালো না। এই প্রবাসী বিদেশে কাজে যোগ দেওয়ার জন্য ডিএনসিসি মার্কেটে নমুনা পরীক্ষা করেন। করোনা পজিটিভ আসায় বিমানে ওঠা হয়নি। সন্দেহ হলে মুগদায় পরীক্ষা করে নেগেটিভ ফল পান। তারপরও 14 দিনের কোয়ারেন্টাইন শেষে আবারও পরীক্ষা করতে আসেন। তবে 3 দিন ঘুরেও সিরিয়াল মেলেনি তার। কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো কোনো বাঙালি প্রবাসী জানি এরকম ভোগান্তি শিকার না হয়।
আমি আমার বইয়ের অর্নামেন্টস বিক্রি করে আমি টিকিট কাটছি, ওই জায়গা থেকে পজিটিভ আর এই জায়গা থেকে নেগেটিভ আসবে, তাহলে কিসের বাংলাদেশ? প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠায় আমরা, দেশ আমার কী দিচ্ছে? আমার কি হয়ে গেল, আমার ফ্যামিলির কী হলো? কেউ দেখবে, কেউ কিছু করবে? এরকম ভুল রিপোর্ট। এসব ব্যাপারে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক মোহাম্মদ রওশন আনোয়ার কথা বলতে রাজি হননি। উপপরিচালক ক্যামেরায় কথা না বলার শর্তে জানান, প্রতিদিন 171 জনের নমুনা নেয়ার সুযোগ থাকলেও 161 জনের বেশি রোগী আসছে না। তাহলে দিনের পর দিন ঘুরেও সাধারণ মানুষ কেন নমুনা পরীক্ষার সুযোগ পাচ্ছে না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর বাদল, RTV, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ছাড়ালো 3,500-এর ঘর। গত 24 ঘন্টায় আরও 42 জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে পুরুষ 33 জন এবং নারী 9 জন। এ নিয়ে ভাইরাসের মৃতের সংখ্যা 3,500 অতিক্রম করেছে। দেশে করোনায় এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 3,513 জনের। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 2,995 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,66,498 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 14,751টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 13,02,739 জনে। যেসব গণপরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে না কিংবা অতিরিক্ত ভাড়া আদায় করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সিলেট জোন, BRTA এবং BRTCর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় স্বাস্থ্য বিভাগের নিয়মিত করোনা পরিসংখ্যান জানানো বন্ধ হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মধ্যে শৈথিল্য দেখা দিতে পারে মন্তব্য করে এখনই তা বন্ধ না করার আহ্বান জানান মন্ত্রী। কিছু গণপরিবহনে করোনা কালের জন্য গৃহীত ব্যবস্থা হিসেবে সমন্বিত ভাড়া মেনে চলছে না এবং স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে গাড়ি চালানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও BRTA-কে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করছি। করোনা সংক্রমণ, মৃত্যুসহ প্রতিদিন স্বাস্থ্য বিভাগ আপডেট নিয়ে যে বুলেটিন প্রচার করত তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমি এই বুলেটিন সপ্তাহে অন্তত 2 দিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দুর্নীতি দমন কমিশনে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। নিম্নমানের মাস্ক, PPE ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগে সকালে দুদকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে নিজেকে সৎ ও নিষ্ঠাবান দাবি করে বলেন, দুর্নীতিবাজরা শাস্তি পাক তা তিনি নিজেও চান। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের প্রতারণার বিষয়ে জানতে আগামীকালও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। কোভিড-19 চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি কেনা সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগ সাজেশে কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক। অভিযোগটি অনুসন্ধানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের বক্তব্যের জন্য দুদকে তলব করা হয়। বুধবার সকাল 10টায় রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে উপস্থিত হন তিনি। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে এসে লিখিত বক্তব্য দেন আবুল কালাম আজাদ। নিজেকে নির্দোষ দাবি করে বলেন, দুদকের দুর্নীতি অনুসন্ধানে সব ধরনের সহযোগিতা করবেন। CMSD কর্তৃক কোভিড সংশ্লিষ্ট ক্রয় সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসাবে এ বিষয়ে আমি কি জানি তা শোনার জন্য দুদকের তদন্ত কর্মকর্তাগণ আজ আমাকে আসার জন্য অনুরোধ করেছিলেন। আমি যা জানি তা তাদের বিস্তারিত বলেছি। তদন্তাধীন বিষয় সম্পর্কে এই মুহূর্তে আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু আপনাদের বলা সম্ভব নয়। কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। অন্যদিকে দুদক সচিব সাংবাদিকদের সরাসরি কিছু না বলে গণমাধ্যমে অডিও বার্তা পাঠিয়ে দেন। অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে সে বক্তব্য গ্রহণ করেছেন। বক্তব্য গ্রহণ করা হয়েছে সেটি অনুসন্ধানকারী কর্মকর্তা জানেন। এই মুহূর্তে অনুসন্ধানের স্বার্থে
এর বেশি বলা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের পাশাপাশি অধিদপ্তরের পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এদের মধ্যে ডাক্তার শফিউর রহমান উপস্থিত হননি, বাকিরা হাজিরা দিলেও গণমাধ্যমে কথা বলেননি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সংসদ সদস্যদের এলাকা উন্নয়নের জন্য প্রতি বছর 5 কোটি টাকা থোক বরাদ্দ অনৈতিকভাবে সুবিধা অর্জনের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। তাদের মতে প্রকল্পের কার্যকর তদারকি, মূল্যায়ন এবং সংসদ সদস্যদের সততা ও স্বার্থের দ্বন্দ্ব সম্পর্কিত সুনির্দিষ্ট আচরণবিধির অনুপস্থিত অনিয়ম, দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণকে উৎসাহিত করছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। সংসদীয় আসন ভিত্তিক থোক বরাদ্দ, অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক এক গবেষণাপত্রে এসব কথা জানায় TIB। গণতন্ত্রের যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভূমিকা এটি একটি আঙ্গিক এবং সেটা স্থানীয় উন্নয়নে তারা যে ভূমিকাটি পালন করছেন বা তারা যে ভূমিকাটি গ্রহণ করেছেন সেইটির প্রেক্ষিতে, এবং এই উন্নয়ন যেহেতু স্থানীয় পর্যায়ে সেই জন্য আবার স্থানীয় উন্নয়ন খাত এর মধ্যে সংযুক্ত হয়েছে। নব্য জিএমবির 5 সদস্যকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তার মতে গ্রেপ্তারকৃতরা সিলেট শাহজালাল মাজারে হামলার পরিকল্পনা করছিল। তারা পল্টনে বোমা বিস্ফোরণেও জড়িত। মনিরুল বলেন, 2005 সালের 17 আগস্ট 63 জেলাতে সিরিজ বোমা হামলার মতো ঘটনা আর ঘটবে না। জঙ্গিরা তৎপর থাকলেও তাদের সে সক্ষমতা নেই বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। বাংলাদেশেও তারা অনলাইনে অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা, কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করেছে। তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি। তবুও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ উগ্রবাদে বিশ্বাস করে এমন মানুষ এখনো বাংলাদেশে রয়েছে। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মাহবুব হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানিয়েছেন, এই বছর 5ম ও 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব করা হলেও তা এখনও চূড়ান্ত নয়। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে কোভিড মহামারীর থাবায় লণ্ডভণ্ড হয়ে গেছে দেশে শিক্ষাবর্ষের ক্যালেন্ডারও। তাই শিক্ষাবর্ষের শেষে এসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত নীতি নির্ধারকরা। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উভয় ক্ষেত্রেই বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে শুরু হয়েছে আলোচনা। এসবের আলোকে তৈরি করা প্রস্তাবগুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এসব প্রস্তাবে পিইসি ও জেএসসি সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখনো আমরা কোনো সিদ্ধান্তে যাইতে পারি নাই, তবে আমাদের নানা ধরনের পরিকল্পনা আছে। আমরা এই পরিকল্পনাগুলো সামারি আকারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো আগামী সপ্তাহে। পাঠালে উনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে যাব। সেপ্টেম্বরে যদি স্কুল খুলতে পারতাম তাহলে আমাদের এক ধরনের চিন্তাভাবনা আছে। আবার যদি সেপ্টেম্বরে না পারি, হয় অক্টোবর নভেম্বর হয়ে যায়, তখন একটি পরিকল্পনা আছে। আর যদি একবারে ডিসেম্বরও আমরা চলে যাই, তখন তো আমাদের একটা কিছু চিন্তা ভাবনা করতে হবে। মাধ্যমিক শিক্ষার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু প্রস্তাব। তবে এ পর্যায়ে একটি পরীক্ষা অন্যটির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় পরীক্ষা বাতিলের পক্ষে নয় মন্ত্রণালয়, যদিও করোনা পরিস্থিতির ওপরই নির্ভর করছে সব সিদ্ধান্ত, এমনটি জানালেন শিক্ষা সচিব। যে আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা 1 জানুয়ারিতেই আমরা নতুন বছরের যে শিক্ষা বছর সেটা যেন আমরা চালু রাখতে পারি, সেটি আমাদের প্রায়োরিটি। এইচএসসির ব্যাপারে কিন্তু আমরা প্রথম থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুস্পষ্টভাবে বলেছেন এবং কয়েকবার উনি বলেছেন যে আমরা পরিস্থিতি উন্নতি হলে 15 দিনের নোটিশে আমরা পরীক্ষা নেব। তবে সিদ্ধান্ত যাই হোক তা শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই নেওয়া হবে বলে জানালেন তারা।
রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। উত্তর ও মধ্যাঞ্চলে দীর্ঘ বন্যায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ এলাকায় ঘরবাড়ি থেকে পানি নেমে গেলে দুর্ভোগ আছে মানুষ, ভুগছেন নানা রোগে। টাঙ্গাইলে বন্যার পানি কমতে থাকলেও এখনও পানিবন্দী হাজারো পরিবার মানবেতর জীবনযাপন করছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সহ জরুরি প্রয়োজনে বাইরে যেতে নৌকা ব্যবহার করছে মানুষ। এদিকে রাজবাড়ির গোয়ালন্দে পদ্মা নদীর পানি কমে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দু দফায় বন্যায় জেলার 5 শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। শুধু বর্ষা এলেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করার চেষ্টা নয়, বরং বর্ষার আগেই পর্যায়ক্রমিকভাবে সব ঝুঁকিপূর্ণ নদী ভাঙন প্রবণ এলাকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের কোথাও আর কোনো নদী ভাঙন থাকবে না। পরে দুপুরে তিনি মুন্সিগঞ্জ শহর রক্ষাবাঁধ এলাকা পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সকল ঝুঁকিপূর্ণ নদী ভাঙন এলাকাগুলোতে স্থায়ী প্রকল্প আমরা নেব। এই মুন্সিগঞ্জ উপজেলায় বর্তমানে 434 কোটি টাকার আমাদের প্রকল্প চলমান আছে। এই এলাকার মানুষকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেব। সরকার সহায়তা না করলে বন্ধ হয়ে যাবে স্টার সিনেপ্লেক্স। করোনাকালীন সব খাত সচল থাকলেও সিনেমা হল অচল হয়ে পড়েছে, এমন দাবি স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেলের। সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে সরকারের কাছে 7টি দাবি তুলে ধরে স্বাস্থ্যবিধি মেনে অনতি বিলম্বে সিনেমা হল খুলে দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া টিকিটের উপর সব ধরনের মূসক ও কর মওকুফের পাশাপাশি আর্থিক প্রণোদনা ঘোষণা সহ উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্রসমূহ শর্তহীনভাবে আমদানির অনুমতির দাবি জানান তিনি। কেমন খেলার সংবাদ। করোনা ভাইরাসের থাবায় আবারও পিছিয়ে গেল কাতার বিশ্বকাপ ও AFC এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা। এ কারণে স্থগিত করা হয়েছে গাজীপুরে শুরু হওয়া বাংলাদেশ জাতীয় দলের আবাসিক ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ডিসিশন নেওয়া হয় যে আগামীকাল থেকে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প, যেটা সারা রিসোর্টে গাজীপুর অনুষ্ঠিত হচ্ছে, সেটা আপাতত পোস্টপন করা হচ্ছে এবং জাতীয় ফুটবল দলের পরবর্তী কার্যক্রম বা অন্যান্য বিষয়বস্তুগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে সবাইকে অবগত করব। শ্রীলঙ্কা সফরে দলের খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আর সাকিবের বিষয়ে ICCর সাথে আরও আলোচনা করতে চায় বোর্ড বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আমরা কথাবার্তা বলেছি, এটা আরো অনেক আলোচনা আছে, মানে এটা কি কি নিয়ম আছে, সেটা কি কি ICC থেকে ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে তারপর আমরা এটা আগাবো। যতটুকু আমরা জানি টিমের সাথে প্র্যাকটিস করতে পারবে না, সো এটা কিন্তু একটা আমাদের কনসার্ন করতে হবে কোচের সাথেও এবং সাকিবের সাথেও করতে হবে এবং মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথেও আমাদেরকে এ ব্যাপারে আলাপ করতে হবে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।